আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা সরকার অর্থী। কলকাতার মির্জা গালি স্ট্রিটের একটি 4তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশি সহ অন্তত 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 15 জন। বুধবার রাত 2টার দিকে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। দমকল সূত্রে জানা গেছে, নিহতরা সবাই চিকিৎসা সেবার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। একটি বহুতল ভবনে একাধিক হোটেল, ঘুপচি ঘুপচি ঘর, যাতায়াতের পথও বেশ সংকীর্ণ। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের প্রায় প্রতিটি আবাসিক হোটেলের চিত্র এটি। বুধবার গভীর রাতে ভবনের 3 তলার হোটেল শিখাইনে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি না থাকলেও মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় হোটেল রুম ও করিডর। এ সময় ঘুমিয়ে থাকায় ঘরের ভেতরে আটকা পড়েন অনেকেই। বাকিরা হোটেল ছেড়ে বের হওয়ার চেষ্টা করলেও ঘন ধোঁয়ায় সরু রাস্তা খুঁজে বের করাও হয়ে পড়ে দুঃসাধ্য। হোটেলটি সরু গলির মধ্যে হওয়ায় ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালাতেও বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। 9 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর কলকাতার আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। আবাসিকদের অধিকাংশের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এর মাত্র 2 দিন আগে তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 9 জন। সেই ঘটনার পর 15টি লাইসেন্সবিহীন হোটেল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। সামিউল শিহাব, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। পরমাশিস, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, আর প্রাণহানির বাড়ার শঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, যেটা রাজ্য প্রশাসনের কাছে এক কথায় কিন্তু একটা মানে চ্যালেঞ্জের জায়গায় গেল, যে গত কয়েকদিন আগে বীরভূমের যে যেটাকে একেবারে মিনি বাংলাদেশ বলা হয়, তার পাশে কিন্তু ফায়ার ব্রিগেডের সদর দপ্তর, মানে কেন্দ্রীয় হেডকোয়ার্টার রয়েছে ফায়ার ব্রিগেডের। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে এই সংকীর্ণ আবাসিক হোটেলে যে কালকে অগ্নিদগ্ধ হয়ে যে এতগুলো মানুষের প্রাণ গেছে, সেখানে কিন্তু অব্যবস্থা এবং বিল্ডিং প্ল্যান, ঢোকা এবং বেরোনোর পথ কিন্তু একেবারে সিস্টেমেটিক ছিল না বলে কিন্তু প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার এবং পুলিশের এবং দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। মধ্যরাত থেকে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রায় 80 জনকে উদ্ধার করা হয়েছে। 6 জন এখনো কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে ইতিমধ্যে যে 9 জন মারা গেছে, তারা মূলত কিন্তু দম বন্ধ হয়েই মারা গেছে। একেবারে মানে নিয়মবিহীন যে একেবারে হোটেল। ইতিমধ্যে ওখানকার হোটেল ব্যবসায়ীদের যে ফোরাম আছেন, ওয়েলফেয়ার বোর্ড আছে, তার সভাপতি মনতোষ সাহা বলেছে, এটা যদি প্রথম থেকে প্রশাসন নজর দিত তাহলে কিন্তু এই মৃত্যু এড়ানো যেত। কিন্তু স্থানীয় যে ওয়েলফেয়ার বোর্ডের যে সদস্য মহিসুর কামাল সাহেব, সেও কিন্তু বলেছে যে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। প্রশাসন ইতিমধ্যে এরপরে কড়া ব্যবস্থা নেবে বলে কিন্তু এখনই হুঁশিয়ারি দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই মৃত্যু যদি এই ব্যবস্থা আগে নেওয়া যেত তাহলে কিন্তু এই মৃত্যু এড়ানো যেত বলে কিন্তু এমনটাই খবর। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী এবং বাংলাদেশ থেকে আসা পর্যটকদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের রেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু মনে করছে এর কিন্তু মানে পরিস্থিতি কিন্তু আগামী দিন কঠোর যদি প্রশাসন হয় তাহলে হোটেল ব্যবসা কিন্তু কলকাতায় বন্ধের মুখেই পড়বে। তার কারণ, নিয়ম না মেনে যদি হোটেল ব্যবসা চালায় সেই জায়গায় কিন্তু সরকার কড়া পদক্ষেপ নেবে বলে এমনটাই কিন্তু খবর। ধন্যবাদ। গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকার শিল্প খাত।
পর্যাপ্ত চাপ না থাকায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। বাধ্য হয়ে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ও অন্যান্য ব্যয়বহুল উৎস ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। এদিকে গ্যাস সংকটের পাশাপাশি বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হওয়ায় প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সবাই বসে আছে। এই অবস্থা চলতে থাকলে মালিক তো ফ্যাক্টরি চালাতে যাচ্ছে, অটোমেটিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সবাই এখানে প্রায় 700 লোকের কর্মসংস্থানগুলো তাদের হারাবে। আমাদের গোমতী টেক্সটাইলে গ্যাসের সংকটের কারণে কাজ নাই, মেশিন সব বন্ধ, যার কারণে সবকিছু বসে আছে। আমরা প্রায় 10 দিন যাবত এইভাবে আমরা বসে আছি, কোনো গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে আমাদের কাজের সমস্যা হয়ে যাচ্ছে। রাজধানীর গ্যাস সংকট নিয়ে জানাতে মগবাজার গ্যাস পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, গ্যাস সংকট নিয়ে কি বলছে চালক ও কর্তৃপক্ষ, আর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন। জি অন্তরা, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে এটি আসলে বলা, মানে এই প্রশ্নের আসলে এটি একটি কঠিন প্রশ্ন বলা চলে। কারণ পাম্পে এসে আমি যে অবস্থা দেখলাম, এখানে যানবাহনের দীর্ঘ সারি এবং যারা সিএনজি চালকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই যে সব সিএনজিগুলি এগুলি তারা ভাড়ায় এনে চালান, অর্থাৎ মালিকানাধীন সিএনজি তারা ভাড়ায় এনে চালান। প্রতিদিন চালককে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা তাদেরকে পরিশোধ করতে হয় বা দিতে হয়, এবং এই যে গাড়ির মালিককে বা সিএনজির মালিককে যে টাকাটা তাদেরকে দিতে হয় সেই টাকাটি আসলে তারা সারাদিন যাত্রী পরিবহন করেও কিন্তু তুলতে পারছেন না। কারণ শুধুমাত্র গ্যাসের যে একটি সংকট, জানেন যে দীর্ঘদিন ধরে এই সংকটটি চলমান, তো সেই কারণে তারা গ্যাসের সংকটের কারণেই কিন্তু তারা এই সিএনজি ঠিকঠাক চালাতে পারছেন না। কারণ লম্বা একটি সময় ধরে তারা পাম্পের বাইরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকছেন, কখনো কখনো মাইলের পর মাইলও কিন্তু সেই সিরিয়াল গিয়ে ঠেকছে। এখন আমি যে মগবাজারে অবস্থান করছি, এখান থেকে এই স্টেশনের সামনে থেকে এই যে দীর্ঘ সিরিয়ালটি আমি দেখতে দেখতে এলাম হলি ফ্যামিলি হসপিটালের সামনে থেকে শুরু করে ইস্কাটন পর্যন্ত সেই যানবাহনের লম্বা সারিটি গিয়ে থেমেছে। অর্থাৎ লম্বা সারি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে গ্যাসের সংকট আসলে কতটা তীব্র। যদিও খুবই সামান্য পরিমাণে গ্যাস পাচ্ছেন যারা সিএনজি চালক বা গাড়ি চালক যারা রয়েছেন তারা বলছেন, তবে শুধুমাত্র সিএনজি স্টেশনগুলোতেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে না। এর সাথে সাথে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কলকারখানার অবস্থাও কিন্তু একই রকম। তারা আসলে বলছেন যে এই সমস্যার সমাধান যদি গ্যাসের দাম বাড়িয়েও করা সম্ভব হয় তাহলে যেন সরকার সেই পদক্ষেপ নেন। অর্থাৎ সবকিছু মিলে তারা আসলে চাচ্ছেন একটি যৌক্তিক সমাধান এবং এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য তারা আসলে আকুল আবেদন করছেন বারবার। অর্থী, ধন্যবাদ। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, সাভারের গ্যাস সংকট কেমন দেখছেন আর বিদ্যুতের সরবরাহ কেমন জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভার একটি সিএনজি স্টেশন পাম্পে। আপনি জানেন যে প্রতিদিনের মতো আজই একই অবস্থা, তীব্র যে পরিবহন চাপ, সেই পরিবহনের চাপ সামলাতেই সিএনজি স্টেশনগুলো তাদের যে প্রেশার, সে প্রেশার অনুযায়ী চেষ্টা করছেন তাদের গ্যাস দেওয়ার জন্য। তারা সিএনজি স্টেশন পাম্পগুলো যেটি বলছেন যে স্বাভাবিক নিয়মে তাদের 10, 15, 20 PSI গ্যাস সরবরাহ থাকলেও বিগত প্রায় 1 মাসব্যাপী তাদের একই সমস্যা, তারা পাচ্ছেন 1, 2 এবং 3 PSI গ্যাস। এবং এতে করে তাদের যে দীর্ঘ যানজট, তাদের যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে ঠিকমতো তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি যে গাড়িগুলো রয়েছে এখানে প্রাইভেট কার এবং সিএনজি সহ অন্যান্য গাড়িগুলো, তারা যেটি বলছেন যে গ্যাসের প্রেশার সিএনজি স্টেশনে কম থাকায় তারা ঠিকমতো তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা গ্যাস পাচ্ছেন না। দিনে 3-4 বার তাদেরকে এখানে আসতে হচ্ছে, পাম্পে আসতে হচ্ছে এবং গ্যাস নিতে হচ্ছে। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি আমরা যদি বলি সাভারের শিল্পাঞ্চলের একই অবস্থা। শিল্প কারখানাগুলো তো গ্যাস সংকট দেখা দেওয়ায় তারা তাদের উৎপাদন অব্যাহত রাখতে তারা বিকল্প হিসেবে ডিজেল এবং ফার্নেস অয়েল ব্যবহার করে জেনারেটর চালাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে এতে করে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
সাভারের বাসাবাড়ির কথা যদি বলি, বাসাবাড়িগুলো একই অবস্থা, সেখানে কোথাও নিবু নিবু গ্যাস, কোথাও বা একেবারেই গ্যাস পাচ্ছে না। তো সব মিলিয়ে যদি বলি যে সাভারের সিএনজি স্টেশনগুলো, বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলো গ্যাস সংকটে তীব্র আকার ধারণ করছে। আরেকটি ব্যাপার আপনি যেটি জানতে চান যে সেটা হচ্ছে সাভারের বিদ্যুতের কি অবস্থা। বিদ্যুতের বিষয়ে আমরা সাভার পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর জিএম মামুনুর রশিদ ওনার সাথে সকালে কথা বলেছে। উনি যেটি বলেছেন যে বিগত 2-3 ধরে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তারা যেটি বলছেন যে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া এখানকার যে বিদ্যুৎ তিনি সরবরাহ করতে পারছেন। যদি স্থানীয়ভাবে আমি বলি যে এখানকার শিল্প কারখানাগুলো, পাশাপাশি আপনার বাসাবাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান, তারা যেটি বলছেন যে লোডশেডিং হচ্ছে, তবে পূর্বের তুলনায় অনেকটা কমে এসেছে। দিনের হয়তো 2-1 বার যাচ্ছে, সেখানে হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা, দিনে 24 ঘন্টার মধ্যে তাদের লোডশেডিং হচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি আরেকটি কথা জানিয়েছেন যে তাদের যে বিদ্যুৎ আর সেটি আছে, তবে বিভিন্ন সময় বিদ্যুতের যে সমস্যাগুলো, লাইনের সমস্যা কারণে কিছুটা সেগুলো মেরামত করতে গিয়ে তাদেরকে লোডশেডিং বা দিতে হচ্ছে, এবং সেটি আসলে লোডশেডিং এর মধ্যে পড়ে না। তো ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান ও 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন। সকাল 9:30টায় তারা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দুদকের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। দুদকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন 2 কমিশন। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান কর্মকর্তাদের সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও দুদকের কাজে গতি আনার আহ্বান জানান। দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, দীর্ঘ 5.5 মাস পরে নতুন চেয়ারম্যান পেল দুদক। মামলার জট খুলতে কতটা সহায়ক হবে জানাবেন। বলছিলেন যে দীর্ঘ 5.5 মাস কিন্তু দুদকে কমিশন ছিল না, অর্থাৎ চেয়ারম্যান এবং 2 কমিশনারের পদটি শূন্য ছিল। এর কারণে কিন্তু দুদক কমিশনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নেয় দুদক, সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়নি। এ কারণে কিন্তু দীর্ঘ মামলা জট হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা না থাকার কারণে দুদকের কাজের গতিও অনেক কমে গেছে। কিছু অফিসিয়াল কাজ যেগুলো আছে সেগুলো দুদকের কর্মকর্তারা করেছেন, কিন্তু কমিশনের সিদ্ধান্ত হয়, কমিশনে থেকে যে সিদ্ধান্তগুলো হয়, বিভিন্ন যারা মামলায় যারা আসামি রয়েছে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, সম্পত্তি জব্দ এবং মামলার অনুমোদন, চাষির অনুমোদন থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো এতক্ষণ বন্ধ ছিল। আজকে সকালে দুদক চেয়ারম্যান এবং 2 কমিশনার কর্মকর্তাদের সঙ্গে যে পরিচিতি পর্ব এবং মতবিনিময় সভা করেছেন, সেখানে কিন্তু স্বাগত বক্তব্যে তিনি বলেছেন, আমরা 2-1 কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে দুদকের কাজের যাতে গতি ফিরে আসে, আগের মতো যাতে দুদক ভালোভাবে কাজ করতে পারে এবং মানুষের আস্থা অর্জন করতে পারে, সেদিকে যাতে নজর দেওয়া হয়। এবং তিনি কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা এবং দুদক যাতে প্রশ্নবিদ্ধ না হয়, দুদকের কার্যক্রম নিয়ে মানুষের মনে যাতে কোনো রকম প্রশ্ন না থাকে, কোনো রকম সন্দেহ না থাকে, দুদকের কার্যক্রম নিয়ে কোনো স্বচ্ছতার অভাব যাতে না হয়, সেসব বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে যে মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে এবং যে সমস্ত সিদ্ধান্ত দুদক কমিশন গঠন করার পরপরই যে তারা নিবে, এইসব বিষয়েও কিন্তু তিনি বলেছেন যে দ্রুত কাজগুলো তৈরি করতে তারা যে সমস্ত বিষয়ে অনুমোদন দেওয়ার কথা সেগুলো দ্রুত দেবেন বলে চেয়ারম্যান এবং 2 কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন। এবং একটু পরে চেয়ারম্যানের গণমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার নতুন যে লক্ষ্য এবং এই দায়িত্ব পালনে তিনি কতটুকু কার্যকর ভূমিকা নেবেন, দুদকের কাজকে কতটুকু এগিয়ে নিয়ে যাবেন, সেসব বিষয়ে আমরা তার মতামত জানব। এই ছিল আমার কাছ থেকে দুদক কার্যালয় থেকে সবশেষ খবর। ধন্যবাদ। দক্ষিণ সিটি কর্পোরেশনকে 4 অঞ্চলে ভাগ করে রিকশা চলাচলের নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। সকালে পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও উচ্ছেদের সমন্বিত অভিযানে তিনি একথা বলেন। বিপণী বিতানের মালিকদের কর পরিশোধের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, যারা এখন থেকে সময় মতো কর পরিশোধ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএসসিসি। দোকান মালিকদের তাদের দোকানের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আব্দুস সালাম। আগামী 2 সপ্তাহের মধ্যে ফুটপাতের হকারদের শৃঙ্খলায় ফেরানো হবে উল্লেখ করেন তিনি।
এই 2 সপ্তাহের মধ্যে হকারদের আমরা কার্যকর করব। রাস্তায় কোনো হকার বসতে পারবে না, সে যেই হোক, রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।